বিজেপির অগ্নিমিত্রা যিনি আছেন ওদের মন্ত্রী, উনি বিজেপি করেন, কিন্তু তারপরেও আমি ওনাকে ধন্যবাদ জানাচ্ছি এই কারণে 15 বছর ক্ষমতায় ছিল, তাই তারা কোনো না কোনোভাবে ক্ষমতার সঙ্গে থাকার চেষ্টা করছে। তার নিজের স্ত্রীর চাকরি করে দিয়েছেন, কেউ ভাইয়ের চাকরি করে দিয়েছেন। শুভেন্দু অধিকারী খুব ভালো ব্যবহার করেছেন, যে একটা দল সদ্য ক্ষমতা এলে তাকে কখনো মানে লাগাতার সমালোচনা করতে নেই। আপনার দলের একাধিক নেতার বিরুদ্ধে বহু দুর্নীতি হয়েছে, ভোটে সেই প্রতিফলন আমরা দেখেছি। সে চোর প্রমাণিত হতে জেলে যাবে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। একটা এজেন্সি কাজ করতো আইপ্যাক, তারা খবরাখবর নিয়ে ওকে দিত। কার ভালো না লাগলে সে বসে যেতে পারে। তার মায়ের অস্তিত্বকে অস্বীকার করে বা মায়ের নামে কুৎসা করে। ভোটে হার জিত থাকেই, কিন্তু বঙ্গের রাজনৈতিক আঙিনায় এই হারের পর, অর্থাৎ তৃণমূলের হারের পর এক বেনজির পরিস্থিতি তৈরি হয়েছে রাজ্য এবং দেশে। তৃণমূলের হারের পর তাদেরই একাধিক বিধায়ক বিশুরো গাইছেন, নেতারা বলছেন, আবার সাংসদরা একজোট হয়ে এনসিপিআই নামক এক নতুন দলে যোগও দিয়ে ফেলেছেন। তো তিনি রয়েছেন অবিচল। মমতার প্রথম দিনের সঙ্গী শোভনদেব চট্টোপাধ্যায়, যার বিরুদ্ধে তার সদা তৎপর থাকা বিরোধী দলও বলতে পারে না কোনো অভিযোগ রয়েছে বলে। সেই শোভনদেববাবু আজকে আমাদের সঙ্গে। শোভনদেববাবু, প্রথমেই স্বাগত। প্রথম প্রশ্ন, আপনি বিদগ্ধ রাজনীতিক, বহুদিন ধরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রয়েছেন। আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল হেরে যাওয়ার পরেই একাধিক প্রশ্ন যেমন হচ্ছে, তেমন তার দলের মধ্যে একটা বেনজির পরিস্থিতি। দল কার থাকবে, অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে যাচ্ছে, বিধানসভায় একটা নতুন কমিটির নতুন একটা দলবদ্ধ হয়ে বিধায়করা তারা যোগ দিচ্ছেন, বিরোধী দল নেতা অন্য হয়ে যাচ্ছে, আপনার নাম নিয়ে কেস চলছে কোর্টে। এই বেনজির পরিস্থিতি একজন রাজনীতিক হিসেবে কীভাবে দেখছেন? সন্তান যখন তার মায়ের অস্তিত্বকে অস্বীকার করে বা মায়ের নামে কুৎসা করে, তখন তাকে বলতে হয় তুমি তোমার নাভিমণ্ডলের দিকে তাকাও, যেখানে মা তোমাকে 10 মাস 10 দিন পেটে ধারণ করেছেন, তারপর সূর্যের আলো দেখেছো তুমি। সেই মাকে যখন অস্বীকার করা হয়, তখন মানুষ সেটাকে ভালো চোখে দেখে না। বহু রক্তের বিনিময়ে, বহু আমাদের ইনজুরির বিনিময়ে, আহত যারা হয়েছে তাদের বিনিময়ে এই দল তৈরি হয়েছে। এই দলটা, আমার ধারণা ছিল না যে যারা এই দলের সৈনিক বা এই দল থেকে নির্বাচিত, তারা কোনো দিন এই দলটার বিরুদ্ধে কথা বলতে পারে। কারণ ভালো না লাগলে সে বসে যেতে পারে। যেমন আমি বালুর কথাই বলি, বালুর শরীর খারাপ, ও নিজের 2টো কিডনি নষ্ট হয়ে গেছে, ও বসে গেছে, কিন্তু একটা কথাও তো দলের বিরুদ্ধে বলেনি। কেউ ভালো না লাগলে বসে যেতে পারে। কিন্তু আজকে কিছু লোককে আমরা দেখতে পাচ্ছি, দিল্লিতে তো সরাসরি বিক্রি হয়েছে, লেনাদেনার ওপরে দলত্যাগ করেছে, এবং রাজ্য অনেকটাই তাই। এদেরকে মানুষ কখনো ভালো চোখে দেখবে না। মানে এমনকি বিজেপির অগ্নিমিত্রা যিনি আছেন ওদের মন্ত্রী, উনি পর্যন্ত এই দল ত্যাগ করে, অর্থাৎ ক্ষমতার বাইরে না গিয়ে ক্ষমতার সঙ্গে থাকার যে প্রবণতা দেখাচ্ছে যারা, তাদেরকে উনিও খুব কড়া সমালোচনা করেছেন। উনি বিজেপি করেন, কিন্তু তারপরেও আমি ওনাকে ধন্যবাদ জানাচ্ছি এই কারণে যে তিনি বিজেপি হয়েও কিন্তু আজকের এই তৃণমূল দল ভেঙে যারা অন্য দল করছেন কিছু ক্ষমতার স্বাদ পাওয়ার জন্যে, তাদেরকে তিনিও সমালোচনা করেছেন। আর আজকে আমরা বলি কি, মমতা বন্দ্যোপাধ্যায় বয়স হয়েছে, তার নিশ্চিতভাবে বয়স হয়েছে, যাই হোক না কেন ওনার মনটা কিন্তু এখনও সেই লড়াকু মেজাজটা এখনও তার মধ্যে আছে। যে আপ্রাণ চেষ্টা করছেন তৃণমূল দলকে নামে কুৎসা করতে। আমাদের দলেরই যারা দীর্ঘদিন মন্ত্রী ছিলেন তারাও বলছেন, দেখতে পাচ্ছি। আর যারা আজকে নতুন এমএলএ হয়েছেন, যারা মমতার থেকে টিকিট পেয়েছেন, দলের থেকে আর্থিক সাহায্য পেয়েছেন, তারাও বলছেন। এটা আমার কাছে মনে হয়েছে দুর্ভাগ্যজনক, এবং এরা নিশ্চিতভাবে তাদের ক্ষমতার স্বাদ থেকে বঞ্চিত হয়েছে, ভাবতে পারছে না। 15 বছর ক্ষমতায় ছিল, তাই তারা কোনো না কোনোভাবে ক্ষমতার সঙ্গে থাকার চেষ্টা করছে, এবং যা মানুষ কখনোই এটাকে ভালো চোখে দেখছে না। তারাও এদের প্রতি একটা ঘৃণার মনোভাব দেখাচ্ছে।
শোভনদেববাবু, আপনি বিস্ফোরক অভিযোগ করছেন, আপনি বলছেন দিল্লিতে তো একেবারে স্পষ্টভাবে লেনাদেনার বিষয় রয়েছে, রাজ্যেও লেনাদেনা, অর্থাৎ আপনি বলছেন লেনদেন। আপনি কি অভিযোগ করছেন যে টাকা পয়সার লেনদেন রয়েছে? আমি এখনো পর্যন্ত কারো নাম করিনি। আমি বলছি যারা দলের কাছে উপকৃত হয়েছে, পদ পেয়েছে, এমপি হয়েছে, এমএলএ হয়েছে, তারা আর্থিক সাহায্য পেয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় সরকারে থাকাকালীন তারা নানা ধরনের সুযোগ সুবিধা পেয়েছেন। কেউ তার নিজের স্ত্রীর চাকরি করে দিয়েছেন, কেউ তার নিজের স্ত্রীর চাকরি করে দিয়েছেন, কেউ ভাইয়ের চাকরি করে দিয়েছেন, এরকম অনেক চাকরি করে দিয়েছেন। তো আজকে তারা যখন মমতা বন্দ্যোপাধ্যায়কে কুৎসিতভাবে আক্রমণ করছেন এবং দলকে আক্রমণ করছেন, তখন আমি মনে করি তারা নিশ্চিতভাবে মানুষের কাছে একটা ঘৃণার পাত্র হবেন। শোভনদেববাবু, শুভেন্দু অধিকারী রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি এখন সদ্য মুখ্যমন্ত্রী হয়েছেন, তার সঙ্গে আপনাদের একটা দীর্ঘ রাজনৈতিক সম্পর্ক রয়েছে। আপনি বিধানসভায় গিয়েছেন, আপনার সঙ্গে কথাও হয়েছে। কি কথা হয়েছে আমি জানতে চাইছি না, কিন্তু কোথাও কি শুভেন্দু অধিকারী 1.5 মাসের কাজ এবং রাজনৈতিক পরিপ্রেক্ষিত সব কিছু মিলে শোভনদেব চট্টোপাধ্যায়, তৃণমূলের বর্ষীয়ান বিধায়ক, প্রাক্তন মন্ত্রী রাজ্যের, তিনি শুভেন্দু অধিকারীকে কিভাবে দেখছেন পুরো বিষয়টা? তাকে কি অনুরোধ করেছেন যে এই বিষয়টি নিয়ে যাতে এই জলঘোলা প্রবলেম সমস্যা? প্রবলেম না, আমরা সরাসরি গিয়ে যেটা বলেছি, যেটা আমরা বলতেই পারি মুখ্যমন্ত্রীর কাছে গিয়ে, যে আমাদের দলের বসবার জায়গা নেই, আমরাই তো তৃণমূল, আমরা বসবার জায়গা নেই, বা আমরা এখানে বসে থাকবো কিন্তু বলতে পারবো না, সেটাও তো ঠিক নয়। এই দুটো আমাদের ব্যবস্থা করে দিতে হবে। শুভেন্দু অধিকারী খুব ভালো ব্যবহার করেছেন আমাদের সঙ্গে, এবং তিনি সঙ্গে সঙ্গে শঙ্কর ঘোষ, যিনি পরিষদীয় মন্ত্রী, তাকে ডেকে ঘরের ব্যবস্থা এবং আমাদের সময়ের ব্যবস্থার কথা বলে দিয়েছেন। আমরা আশা করছি যে আমরা সংক্ষিপ্ত হই বা বড় হই বা বৃহৎ হই, যাই হই না কেন, যেখানেই হই না কেন, জনগণের একটা জায়গার থেকে প্রতিনিধিত্ব করছি আমরা। সেই জনগণের একটা অ্যাসপিরেশনস থাকে আমাদেরকে ঘিরে, আমরা সেই দায়িত্ব পালন করতে পারবো। এবং এটাও বলে দিচ্ছি, যেটা আমাদের দলের নির্দেশ, নেত্রীর নির্দেশ, যে একটা দল সদ্য ক্ষমতা এলে তাকে কখনো লাগাতার সমালোচনা করতে নেই, তাকে সুযোগ দিতে হবে কাজ করবার। আমরা সেটাই মেনে চলবো এবং আমরা আমাদের বক্তব্যের মধ্যেও সেই কথাটার প্রতিফলন থাকবে। কোথাও গিয়ে আপনার দলের একাধিক নেতার বিরুদ্ধে বহু দুর্নীতি হয়েছে, ভোটে সেই প্রতিফলন আমরা দেখেছি। দুর্নীতি থেকে শুরু করে নানান প্রশ্ন, এখনও চার্টার বিমান নিয়েও নানান রকম আপনার দলের বিধায়করাই সরব হচ্ছেন, কুণাল ঘোষ সরব হচ্ছেন, বাকিরা সরব হচ্ছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় বিমানযাত্রা নিয়ে প্রশ্ন উঠছে, নানান কিছু, যে ডিম থেরাপি, বিভিন্ন নেতা, আপনি যখন রাস্তায় যাচ্ছেন মানুষজন আপনাকে দেখে তেমন কিছু বলছেন না বা কিছু নন, আপনার বিরুদ্ধে কোনো কালির দাগ নেই, কিন্তু যারা চুরি দুর্নীতিতে অভিযুক্ত তাদের পুলিশ ধরে নিয়ে যাচ্ছে, কেউ কেউ ডিম মারছে, এরা অন্য রকমের বেনজির পরিস্থিতি তৈরি হচ্ছে। এই দুর্নীতি নিয়ে কি বলবেন? বলি, দুর্নীতির সঙ্গে যারা যুক্ত আছেন তাদের শাস্তি পাওয়াতে আমাদের কিচ্ছু বলার নেই, কিন্তু সেটা প্রমাণ সাপেক্ষ। এর আগেও তো অনেকে ইডি সিবিআইকে অ্যারেস্ট করেছে, কিন্তু সেই লোকগুলোকে পরবর্তীকালে ছেড়ে দেওয়া হয়েছে। তারা বহাল তবিয়তে আছেন, আমি নাম করতে চাই না, তারাও এখন কিছু কিছু বাক্যবান ছুড়ে দিচ্ছেন, কিন্তু ইডি সিবিআইয়ের সাকসেস রেটটা খুব কম, খুবই কম। হাজার হাজার কেস নেয়, কিছু কোনো প্রমাণ করতে পারে না। এই ইডি সিবিআই শুধু নয়, ইনকাম ট্যাক্স, এটা এনআই, যত রকম অস্ত্র আছে, সব অস্ত্রই দিল্লি আমাদের বিরুদ্ধে প্রয়োগ করে আসছে, অনেক দিন ধরে প্রয়োগ করে আসছে, আজকেও করবেন হয়তো। মানুষের মধ্যে একটা যে ভয়ের পরিবেশ, চারদিকে অ্যারেস্ট করে নিয়ে যাচ্ছে, তাকে হিল ছুটছে, মারছে, সে চোর প্রমাণিত হোক, তাকে জেলে যাবে, তার জেল হবে তার, সেটা হোক, আমার তাতে কোনো অসুবিধা নেই বলতে, যে দোষী প্রমাণিত হলে তাকে শাস্তি দেওয়া হোক। কিন্তু যে দোষী প্রমাণিত হয়নি তাকে ইট ছোড়া, ডিম ছোড়া, এগুলো কেন পুলিশ বন্ধ করতে পারবে না? বাবু, আপনি অবিচল তৃণমূলে, যখন তৃণমূলের বিরুদ্ধে একাধিক নেতা, মন্ত্রী, বিভিন্ন রকমের বিধায়করা তারা প্রশ্ন তুলছেন, তৃণমূলের দিকে সরব হচ্ছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে, আপনি কি মনে হয় তৃণমূলের একজন একনিষ্ঠ সৈনিক বা পুরনো মনে, এই দলের এই বিপর্যয়ের কারণ কি? দলের কোনো আলোচনা দলের মধ্যেই করতে হয়। এই কথাগুলো যারা বলছেন তারা দলের মধ্যে বলতে পারতেন, চিঠি দিতে পারতেন যে আমাদের বলার আছে, আপনি মিটিং ডাকুন, সেই মিটিংয়ের মধ্যে তারা বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাহিনীর ভয়ে তারা বলতে পারতেন না।
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোনো বাহিনী ছিল বলে আমার জানা নেই। অভিষেকের কোনো আলাদা বাহিনী ছিল বলে জানা নেই। একটা এজেন্সি কাজ করতো আইপ্যাক, তারা খবরাখবর নিয়ে ওকে দিত, সেটা আলাদা কথা। কিন্তু সেটা আবার মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে যেত। দল বিপর্যস্ত হয়েছে বলতে রাজি নাই আমি। দলকে বিপর্যস্ত করার জন্যে একটা পরিকল্পনা হয়েছে, অনেক দিন ধরে সাবোটেজ পরিকল্পনা হয়েছে দিল্লিতে। সেই পরিকল্পনার প্রথম অস্ত্র হচ্ছে এসআইআর। এই যে বিভিন্ন জায়গায় এসআইআরের সময় মানে লোকের নাম বাদ গেল বিভিন্ন জায়গায়, বিভিন্ন কেন্দ্র থেকে, এটা তো পরিকল্পনা মাফিক হয়েছে। বাকিরা তৃণমূল ছেড়ে যাওয়ার জন্য ব্যতিব্যস্ত হয়ে উঠলেও আপনি কেন? আপনি কি কোনো প্রস্তাব নিশ্চয়ই পেয়েছেন, বিভিন্ন সময় আপনার কাছে প্রস্তাব এসেছে অন্য দলে যাওয়ার, আপনি কেন এখনও মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গী বা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই কেন? মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছি, আমি তো এখনও বলছি, আমি সাক্ষী তো তার। আমি ওনাকে 84 ইলেকশন যখন দাঁড়িয়েছেন, তাও সেই সময় থেকে ওনার সঙ্গে আছি। যে আমি মনে করি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে এই 15 বছরে যা উন্নতি হয়েছে, সেই উন্নতিকে স্পর্শ করতেও যে কোনো সরকারের অনেক দিন সময় লাগবে। বিধানসভায় আপনাদের ভূমিকা কী হবে? আপনি বিরোধী দলনেতা, আপনাকে প্রস্তাব করা হয়েছিল দলের তরফ থেকে। আমরা বলছি যে আমরা মানে সব ব্যাপারেই বিরোধিতা করব, সব ব্যাপারেই ওয়ার্কআউট করব, এটা কিন্তু হবে না। আমরা যেখানে যেখানে সমালোচনার যোগ্য, যেখানে যেখানে সাজেশন দেওয়ার প্রয়োজন, সেখানে দেবো। যখন আমরা তো এই বিধানসভা শুরু হলেই বলবো যে এখনও যে রাস্তায় ইট ছোড়া ঢিল ছোড়া চলছে, এর ইমিডিয়েটলি বন্ধ হোক। বিরোধী রাজনৈতিক দলের লোকজনকে প্রশাসনিক বৈঠকে জনপ্রতিনিধিরা ডাক পাচ্ছেন, আগের সরকারে আমরা ডাকা হতো না, এই বিষয়টা ভালোভাবে দেখছেন? যে যেমনভাবে দেশ চালাতে চায়, সরকার চালাতে চায়, দিল্লি তো বিরোধীদের পাত্তাই দেয় না। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রথম দিনের সঙ্গী বলা হয়, তখন থেকেই তিনি লয়াল বলতে যা বোঝায় সেরকমই। আমি বলছি না, বলছেন পশ্চিমবঙ্গের রাজনৈতিক বিশ্লেষকদের একটা বড় অংশ। সে লয়াল শোভনী এবার খানিকটা বিড়ম্বনা বোধ করছেন বিধানসভায় এমন বেনজির পরিস্থিতি তৈরিতে। এখন দেখার আদালত, বিচার, বিধানসভা, আইন, সংবিধান সব কিছু মিলেমিশে তৃণমূলের এই কালীঘাট তৃণমূল এবং ঋতব্রত তৃণমূল যে গোষ্ঠী রয়েছে, সব কিছুর মধ্যে সমাধান ঠিক কবে দেখেন সাধারণ মানুষ। ক্যামেরায় শুভজিৎ মুখোপাধ্যায়ের সঙ্গে রমেন দাসের রিপোর্ট, সংবাদ প্রতিদিন.in।